সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদের সবাইকে আমাদের নিয়মিত টক শো আনোয়ার ইস্পাত। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনামগুলো বলবো, তারপরে আমরা আলোচনা করব। মানিকগঞ্জে 12 থেকে 17 বছর বয়সী 100 শিক্ষার্থীকে পরীক্ষামূলক টিকা দেওয়া হবে। এই কার্যক্রমটি শুরু করবেন কাল থেকে, এবং স্বাস্থ্যের ডিজি এই কথাটি জানিয়েছেন। সবচেয়ে ঋণগ্রস্ত 10টি দেশের তালিকায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে, এই রিপোর্ট দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। তবে তারা এটাও বলেছে যে মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ এখন ভারতকেও ছাড়িয়ে গেছে। অত্যন্ত খুশির খবর। IMF এই তথ্যটি দিয়েছে। প্রধানমন্ত্রী আজকে এক অনুষ্ঠানে বলেছেন যে প্রাকৃতিক সহ যে কোনো ধরনের দুর্যোগে কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন, এবং তিনি এটাও বলেছেন, এবং এটা বিশ্বব্যাপী স্বীকৃত, যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ একটি রোল মডেল কান্ট্রি হিসেবে পরিচিতি পেয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে খালেদা জিয়া তার চিকিৎসা দেশে সম্ভব নয়, তিনি এখন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দলের কার্যক্রম চলছে বিএনপির নানা পর্যায়ে, এবং তারা সিরিজ বৈঠক করছেন। ইতিমধ্যে 30 ডিসেম্বরের মধ্যে তৃণমূলের সম্মেলনের মাধ্যমে কমিটিগুলো গঠন করারও নির্দেশনা দলটির কাছ থেকে এসেছে। অন্যদিকে জাতীয় পার্টির নেতা GM কাদের আজকে বলেছেন যে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ রাজনীতিতে নেই, বিএনপিতে নেতৃত্ব নিয়েও সংকট আছে, এটা তার মন্তব্য। এবং ইসি গঠন নিয়ে 14 দলীয় জোট নতুন করে আবার সক্রিয় হচ্ছে, কার্যক্রম তাদের বাড়ছে, যদিও ইসি পুনর্গঠনের বিষয়টিতে ইতিমধ্যে একটি নির্দেশনা পাওয়া গেছে। সার্চ কমিটির মাধ্যমে ইসি পুনর্গঠিত হবে। সমসাময়িক রাজনীতির প্রসঙ্গটি আলোপ করব। অকারণে পণ্যের দাম বাড়ছে বলে রাজনৈতিক নেতারা বক্তব্য রাখছেন, সমালোচনা হচ্ছে কেন নিত্য পণ্যের দাম এত হু করে বাড়ছে, বিষয়টি নিয়েও আলাপ করার সুযোগ রয়েছে। শুরুতেই পরিচিত হব, রয়েছেন জনাব সুভাষ সিংহ রায়, সম্পাদক বাংলা বিচিত্রা, রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত জনাব সুভাষ সিংহ রায় আপনাকে। রয়েছেন অধ্যাপক ডক্টর শামীম রেজা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত আপনাকে। রয়েছেন জনাব ইলিয়াস খান, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। স্বাগত আপনাকে জনাব ইলিয়াস খান। শুরু করছি জনাব সুভাষ সিংহ রায় আপনার কাছ থেকে। টিকার প্রসঙ্গটি একটু আলাপ করতে চাই, যে ইতিমধ্যে বলা হয়েছিল এবং সেটা পরীক্ষামূলকভাবে শুরু করা হচ্ছে শিক্ষার্থীদের 12 থেকে 17 বছর বয়সী। এই উদ্যোগটি, তার মানে কি আমরা এর বয়সের নিচে যারা আছেন তাদেরকে টিকা দান কর্মসূচির মধ্যে কি এই নেটওয়ার্কের মধ্যে আনতে পেরেছি, যে ছোটদের কথা এখন আমরা ভেবেছি এবং তাদের মানে এটা বাস্তবায়ন করতে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে, এবং এরকম একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আপনি আমাকে সংযুক্ত করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটু বলে রাখি, যেহেতু সংক্রমণের হার 3% নিচে নেমে গেছে, আমরা মনে করি যে আরো দ্রুত উন্নতির দিকে যাবে, যে কারণে মাস্ক খুলে বোধহয় এখন কথা বলা যায়। ধন্যবাদ। আপনার এই প্রসঙ্গ উত্থাপনের সাথে আমি একটা বিষয় একটু যুক্ত করতে চাই, যে বাংলাদেশে মাস্ক খুললেও একটা শারীরিক দূরত্ব আছে আমাদের মধ্যে, সুতরাং রাখতে হবে। তা এই যে টিকাদান কর্মসূচি যে 7ই ফেব্রুয়ারিতে যে গতিময়তার সাথে শুরু হয়েছিল, আমরা যখন শুরু করেছিলাম তখন পৃথিবীর অনেক বড় বড় দেশ কিন্তু শুরু করতে পারেনি, প্রায় 131টা দেশ তখন টিকাই পায়নি। কিন্তু আমাদের ডিসরাপ্টেড ভ্যাকসিনেশন হয়েছে, যে কারণে, এবং কি কারণে হয়েছে আমরা জানি, যে ভারতের সিরাম ইনস্টিটিউটে 2টো প্লান্টে তাদের আগুন ধরেছিল। তার পরবর্তীতে করোনার মহামারী এমন ভয়ঙ্কর অবস্থায় ভারতে পৌঁছেছিল, যে কারণে এই সরবরাহটা বিঘ্ন ঘটেছে। আমাদের কেনা টিকায় আমরা পাইনি। তা এখন আবার এই টিকার প্রক্রিয়া আবার শুরু হয়েছে সিরাম ইনস্টিটিউট থেকে। আবার আমরা মনে করি টিকাদান ক্ষেত্রে একটা জিনিস, এটা কিন্তু খুব লক্ষণীয় উন্নতির জায়গাটি হচ্ছে, এখন মানুষের ভিতরে একটা স্বস্তি এসেছে যে আমি ভ্যাকসিন পাবো। আপনি যে প্রসঙ্গটি বলেছেন, যে শিশুদের টিকা আমরা 17 বছর পর্যন্ত যে বয়স সীমা, সেই সীমা পর্যন্ত আমরা আগামীকাল থেকে শুরু হবে, এবং সেটা এটি মানিকগঞ্জে তার পরীক্ষামূলকভাবে এটা শুরু করা হবে। এক সময় যখন এটা শুরু করা হয়েছিল, তখন কিন্তু লক্ষ্য করে দেখবেন শিশুদের টিকা নিয়ে সারা পৃথিবীতে উন্নত রাষ্ট্রেও কিন্তু চিন্তাভাবনা হয়নি, কিংবা এই জাতীয় গবেষণাও কিন্তু উপলব্ধ হয়নি। যেমন এখন বুস্টার ডোজ নিয়ে যারা বয়স্ক নাগরিক, তাদের বুস্টার ডোজ নিয়ে উন্নত বিশ্বে অনেকে কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছে। অতএব বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে
অনেকগুলো বিষয় কিন্তু যুক্ত হয়ে আছে। অত স্বাভাবিক কারণে আমি মনে করি যে সঠিক সময় বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাই, আপনি একদমই সম্প্রতি আপনি যুক্তরাষ্ট্র ভিজিট করেছেন, ওখানকার টিকা মানে কর্মসূচিটা কি অবস্থায় আছে এবং কোভিড পরিস্থিতিটা এখন কেমন? না, এটা এখন তো তাদের নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। যে নিউ ইয়র্ক সবচেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছিল আমরা সকলে জানি। আর বিশেষ করে যারা হোমের যে মানুষগুলো ছিলেন, বয়স্ক মানুষ, তারা কিন্তু বেশি মৃত্যুবরণ করেছেন। আচ্ছা। আর সেখানে এখনকার যে আর এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটির ক্ষেত্রে আমি বলি, ব্যাপারটা কিন্তু একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে $5 বিলিয়ন কিন্তু ফাইজারকে দেওয়া হয়েছিল একেবারে প্রথমেই, এবং এটা কিন্তু অনেক বড় একটি প্রকল্প। কারণ এই পৃথিবীতে এই প্রথম এত অল্প সময়ে কিন্তু ভ্যাকসিন মানুষের কাছে এসেছে। এটা বিজ্ঞানের অগ্রযাত্রার একটি ফল। আপনি যে প্রসঙ্গ বললেন যে নিউ ইয়র্কের এখনকার পরিস্থিতি কেমন, উন্নত বিশ্বের বাকি যুক্তরাষ্ট্রের, এখন তাদের টিকাদান কর্মসূচি চলছে এবং তারা খুব দ্রুত অনেক ভালোর দিকে গিয়েছে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংঘের সাধারণ অধিবেশনের বক্তৃতায় তিনি কিন্তু ভ্যাকসিন নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন যে ধনী দরিদ্র নির্বিশেষে সকলে যাতে ভ্যাকসিন পায়, এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম বিশ্বের মুখে মুখে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ধনী রাষ্ট্রগুলোই কিন্তু ভ্যাকসিন পেয়েছে, গরিব রাষ্ট্রগুলো কিন্তু 1% ভ্যাকসিন পায়নি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এই একটা ব্যাপার কিন্তু আমাদের কিন্তু রয়ে গেছে। আসছে আপনার কাছে জনাব ইলিয়াস খান, আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই কর্মসূচিটি শুরু করেছে, নিশ্চয়ই সবাই অল্প বয়সীরাও ভ্যাকসিনেশনের মধ্যে আসছে, এটা একটা ভালো কথা, কিন্তু অন্য যারা ভ্যাকসিনেশনের কর্মসূচিটি সমাপ্ত হয়নি তাদেরটা শেষ না করে শিশুদের শুরু করা, এর মধ্যে আপনার কোনো অবজারভেশন আছে কিনা? এটিও আমি যদি মনে করি এটি একটি ভালো উদ্যোগ। কারণ আমরা জানি যে পৃথিবীর মতো একমাত্র দেশ যে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বসছিল, মোর দ্যান 1.5 বছর বন্ধ ছিল, এখন যেহেতু খোলা হয়েছে এবং বাচ্চারা কিন্তু আমার খুব সেন্সিটিভ জায়গা, যে আমি অসুস্থ হলে আমার একজনের যে অনুভূতি, আমার বাচ্চারই অসুস্থ হলে কিন্তু অন্যরকম অনুভূতি। সুতরাং সবাই কিন্তু এক ধরনের তারপরে একদম ভয়ে পাচ্ছে যে স্কুলে যাচ্ছে। কারণ আমরা দেখেছি 2-1টি স্কুলে ধরা পড়েছে যে স্কুল গোয়িং বাচ্চারা আক্রান্ত হয়েছে। এটা কিন্তু খুব অ্যালার্মিং। সুতরাং শুরু জোরে আমি নিঃসন্দেহে বলবো এটা একটি ভালো দিক, এবং যত লোককে বেশি দেয়া যায়। আর আপনি যে কথাটাই বলেছেন যে আমাদের দেশের সংক্রমণের হার 3-এর নিচে নেমে গেছে, এটি অত্যন্ত ভালো। আমাদের এখানে মানুষের এক ধরনের নিশ্চয়ই প্রাকৃতিক সুরক্ষা রয়েছে বলে আমি মনে করি। কারণ স্বাস্থ্য খাত থেকে আমরা জানি টিকার সময়ও ব্যাপক দুর্নীতি হয়েছে। দাদা জড়িত জানেন এইসব ক্ষেত্রগুলো ভালো, যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের দুর্নীতির সবচেয়ে বড় জায়গা। তার মধ্যেও যে আমাদের দেশে খুব মহামারী আকার কিন্তু ধারণ করে নিশ্চয়ই, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা জানি যে আমাদের প্রতিবেশী দেশ ভারতে কিন্তু মহামারী আকার ধারণ করেছিল, কিন্তু আমাদের এখানে কিন্তু একেবারে যে একদিনে 5,000-10,000 মৃত্যু বা এরকম কিন্তু আসলে হয়নি। এটি খুব ভালো দিক। এটি যেমন চলছে, একই সঙ্গে বাচ্চাদের যেটি শুরু হয়েছে এবং ইউনিভার্সিটিতে অধিকাংশ খুলে দিয়েছে, এবং এখন কিন্তু পরীক্ষার সময় এবং ইউনিভার্সিটির সব ক্লাসগুলো শুরু হয়েছে। সুতরাং এই এখন যে টিকাটা দেওয়া হচ্ছে, এই উদ্যোগটা নেওয়া হচ্ছে, আমি নিশ্চয়ই এটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা কথা যোগ করি যে উন্নত রাষ্ট্রেও স্কুল যখন চালু করা হয়েছিল তখন তার কিছুদিন পরে আবার বন্ধ করা হয়েছিল, এবং তারা যে আক্রান্ত হয়েছিল শিশুরা, সেখানে থেকে তখন থেকে কিন্তু টিকাদানের এই বিষয়টি উন্নত রাষ্ট্রের মাথায় কিন্তু এসেছে। আমি তো অন্য প্রসঙ্গে, শিক্ষা প্রতিষ্ঠান তো খুলে গেছে এবং তাদেরকে টিকা সেবা কর্মসূচির মধ্যে নেওয়া হচ্ছে, সবাইকে গ্র্যাজুয়ালি এটা কোর্স কমপ্লিট হবে। কিন্তু একটু সাধারণভাবে কি মনে হয় ডক্টর শামীম রেজা, যে একটু মানে এখন তো কেউ প্রেডিক্ট করতে পারছে না যে 3rd ওয়েভ বা 4th ওয়েভ, কিন্তু আমরা এখন একটু স্বস্তির মধ্যে আছি। তো এটা একটা আত্মসন্তুষ্টি, বেশি সন্তুষ্টির জায়গায় চলে যাচ্ছে কি আমরা, নাকি এখনো আমাদের প্রিকশন বা আমাদের আরো কিছু এক্সট্রা মেজার্স নেওয়ার বিষয় আছে বা ক্যাম্পেইন গুলো চালু রাখার ব্যাপার আছে অ্যাপার্ট ফ্রম মানে কন্টিনিউইং আওয়ার এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম? এটাই বোধহয় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কমিউনিকেশনের পয়েন্ট অফ ভিউ থেকে আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনার দাবি রাখে, যে আলোচনা অন্যরাও করছিলেন, যে টিকা সংগ্রহ করা এবং প্রদানের ক্ষেত্রে আমরা যতটুকু সাফল্য দেখাতে পেরেছি, অনেক দেশে সেটা পারেনি। এবং দুর্ভাগ্য যে আমরা শুরুর দিকে যদি সরবরাহটা পেতাম, যেটার জন্য আমরা দিয়েছিলাম, তাহলে আরো দ্রুত গতিতে আমরা এগিয়ে যেতে পারতাম। এবং যে অগ্রাধিকারের অংশগুলো বললেন, অগ্রাধিকার তৈরি করতেই হবে। যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরছে, তাকে অগ্রাধিকার ভিত্তিতে দিতে হবে। আবার শিশুদের টিকা তো সব ধরনের টিকা তাদের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না।
আবার তাদেরকেও অগ্রাধিকার দিতে হবে। এই ক্ষেত্রে আমি আলোচনায় যাব না, আমি আপনি যে প্রসঙ্গ বলছেন ওখানে আসব। শুধু অনুরোধ থাকবে এটাই, বা আহ্বান থাকবে যে এটা যেন শহর এবং গ্রাম বা প্রান্তের পার্থক্যটা না হয়। আমরা এখানে যেমন অগ্রাধিকার দিচ্ছি, স্বাভাবিকভাবে রাজধানী শহর তো একটা সুবিধা পায়, কিন্তু এটা তো ভালো যে মানিকগঞ্জ থেকে, সেটা আমরা সাধুবাদ জানাই যে এমনিতেই যখন গণটিকা বলি, যা বলি আমরা রাজধানীর লোকের, আমরা এখানে প্রশ্ন করব না স্বাস্থ্যমন্ত্রী এলাকা মানিকগঞ্জ কিনা, একেবারে এখানে এই প্রশ্ন আমরা করব না। অবশ্যই এর সঙ্গে আমরা যুক্ত করেই বলছি যে এটাও যেন বন্টনটা ওরকম ভাবে করা যায় যে শহর যেমন পাবে, তেমন এই বয়সী যারা আছেন তারা যেন একদম প্রান্তে যারা আছেন, চরাঞ্চলে যারা আছেন, রাজধানীর বাইরে, মন্ত্রী এলাকা না ধরে রাজধানীর বাইরে আমরা একেবারে সেভাবে দেখব না, তারাও যেন সুযোগটা পান। যেটা দুঃখজনক, আপনি যদি যেখানে আপনার এই টেলিভিশন স্টেশন, আপনি শুধু বাইরে বেরিয়ে দেখুন যে কয়জন মাস্ক ব্যবহার করছেন। এই চ্যানেলে আসবার আগে যে লিফটে ব্যবহার করছেন, দীর্ঘদিন পরে মাস্ক খুললেন, এবং সেখানেও দেখলাম যে অর্ধেকের বেশি লোককে এই লিফটগুলোতে আমরা দেখছি মাস্ক ব্যবহার করছেন না। বাইরে আমি যদি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কথা বলি, প্রচুর দর্শনার্থী আসেন, বিপুল অংশের মাস্ক নাই। এখন এই যদি পরিস্থিতি হয়, আপনি শুধু টিকা দিয়ে ঠেকাতে পারবেন কিনা? দেখুন, এটা একটা টোটাল প্যাকেজ। টিকা দিয়েই যে একমাত্র এটা ঠেকানো যাবে এটা কিন্তু বলছে না, কিন্তু এটা সংক্রমণটা রোধ করা যাবে, সুরক্ষা দেবে, ভয়াবহ ঝুঁকি থেকে আপনি রক্ষা পাবেন। এখনো পর্যন্ত দেখেন যুক্তরাজ্যের মতো দেশেও কিন্তু হয়তো 60% কাছে তারা যেতে পেরেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখনো একটা অংশ নেয়নি, সব রাজ্যে একরকম না, প্রধান ইমিগ্রেন্ট রাজ্যগুলোতে আছে। অস্ট্রেলিয়াতে তো আপনারা সিডনিতে শুনলাম যে 100 দিনের উপরে বেশি লকডাউন থেকেছে, রিসেন্টলি তারা ওপেন করেছে। এখন পাশের দেশে যে ডক্টর শামীম এটা তিনি লক্ষ্য করেছেন যে যুক্তরাজ্যের পার্লামেন্টে তারা কিন্তু সরকারি দল, বিরোধী দল মিলে যে প্রতিবেদনটি দিয়েছে, সেই প্রতিবেদনে কিন্তু বলেছে যে কতটুকু সফলতা হতে পারত, কতটুকু ব্যর্থ হয়েছে। এটা কিন্তু এই টিকাদান কর্মসূচি কিন্তু উল্লেখযোগ্য। এবং তারা জুডিশিয়ারি কমিশনে তারা যে রিপোর্ট দিচ্ছে যে কতটুকু আগে করলে আরো 20,000 প্রাণ হয়তো বা রক্ষা পেত, যে সেগুলো আরো হয়তো বড় আলোচনার। আপনি যেখানে ছিলেন দেখেন, আমার কাছে শুরু থেকে বারবার মনে হচ্ছে যে আমরা যখনই একটা অগ্রগতির পর্যায়ে যাই, তখন জনসম্পৃক্ততার জায়গাটা শিথিল হয়ে পড়ে। এই মানার ব্যাপারটা তো জনসম্পৃক্ততার ব্যাপার। আমরা টিকা আসছে, আরো টিকা আসবে। এখানে ফার্মাসিউটিক্যালস এর সঙ্গে যুক্ত আছেন, সবাই তো বলতে পারবেন যে বাল্কেনে হোক বা আমাদের এখানে হোক, আজ হোক কাল হোক আমাকে উৎপাদন করতে হবে টিকা। আমি তো 18 কোটি মানুষকে সমস্ত এইভাবে হয়তো বাইরে, কিন্তু এটা তো রেটরিকের মধ্যে আছে, এটার কোনো সাবস্ট্যানশিয়াল কোনো মুভ আপনি দেখেন কিনা? আমি কিন্তু ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি বলছেন যে বাইরে প্রোডাকশনের ক্ষেত্রে, সেটা তো আমরা আবার একটু স্থবির হয়ে গেলাম। প্রোডাকশনের ক্ষেত্রে বলছি আমরা তো সেটার ঠিক আরো ভালো বলতে পারবেন উনি কে পর্যায়ে। আমরা যে 3টা বা 4টা প্রতিষ্ঠানের সক্ষমতা আছে বলে জানি, যে যেখানে বাল্কে এনে আমরা হয়তো কয়েক মাসের মধ্যে উৎপাদনে যেতে পারবো। আবার নতুন করে উৎপাদনে যেতে গেলে সবাই তো আমার যদি ভুল না হয় অন্তত বছর খানেক লাগবে সেই পর্যায়ে যেতে। আমরা নামগুলো না বলি, কোম্পানি যেহেতু টেলিভিশনে আমরা অনুষ্ঠান করছি, তো সেই সুযোগ কিন্তু আছে। কিন্তু সেটা চীনের দিক থেকে যে অগ্রগতি একটু শুনেছিলাম, তারপরে আমরা খুব বেশি জানি না। রাশিয়ার দিক থেকে একটু খুব অল্প স্বল্প শুনেছিলাম, সেটাও জানি না। কিন্তু মোদ্দা কথা হলো, আজ হোক কাল হোক আপনাকে কিন্তু স্থানীয় উৎপাদনে যেতে হবে। সেটা অন্যের বাল্কে আপনি এখানে উৎপাদন করেন আর আপনি নিজে আবিষ্কার করে উৎপাদন করেন, আপনি পুরো নির্ভরশীল থাকতে পারবেন না। তার সঙ্গে আপনি লক্ষ্য করুন, টিকা যে দীর্ঘমেয়াদী সমাধান না, সেটা কিন্তু তারাও বলছে। আপনি যদি ধরেন ফাইজারের কথা, ফাইজার এখন ক্যাপসুল বা ট্যাবলেট এই ফর্মে চলে যাচ্ছে যে আমরা কতজনকে টিকা দেবো, তার চেয়ে আমরা যেমন জ্বর হলে ওষুধ খাই, অ্যান্টিবায়োটিক খাই, ওইভাবে যায়। তার মানে আমাদের অলরেডি নেক্সট জেনারেশনের গবেষণা শুরু হয়ে গেছে, টিকারও নেক্সট জেনারেশন হবে। যে জায়গাটা আপনার প্রশ্নটা ছিল, সেই জায়গা কিন্তু আমরা শিথিল হচ্ছি। এবং জনগণের এই ক্যাম্পেইনটা আমরা বলছি ক্যাম্পেইনের ফেজ আছে। আপনি চরম মুহূর্তে যে ক্যাম্পেইন করেছিলেন, এখন কিন্তু অন্য ক্যাম্পেইন, কারণ আপনি কমপ্লায়েন্সে চলে যাচ্ছে যে আরে ভাই হয়নি তো, বেঁচেই তো গেলাম, মহামারী তো হয়নি, আমি তো টিকে আছি। নিচে তো তিনের নিচে নেমে যাচ্ছে, 2 দিন পর দেখে 1 মধ্যে নেমে যাবে। বাচ্চা স্কুলে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাচ্ছে। এই যে আপনি ছেড়ে দিচ্ছেন, এই ছাড়াটা তো শুধু সরকার আপনাকে জোর করে ধরতে পারবে না। আমরা তো কাউকে জাপটে ধরে বলতে পারবো না যে তুমি মাস্ক পরো। তাহলে একটা ডিফারেন্ট টাইপ অফ ন্যারেটিভ লাগবে, ডিফারেন্ট টাইপ অফ ক্যাম্পেইন লাগবে। এবং আপনাকে ওই জায়গায় বলতে হবে যে তোমার পুরস্কারের জায়গা একটু পেয়েছো দেখে। দেখুন, যে কোনো নন প্রফিট ক্যাম্পেইনে একটা সীমাবদ্ধতা হচ্ছে, এখানে ইমিডিয়েট পুরস্কার থাকে না। মোবাইল ফোনে আমি এখন টাকা বলে ইমিডিয়েট পুরস্কার পাবো, কথা বলতে পারবো, কিন্তু আপনি কি কাউকে গিয়ে এখন কারণ বাজারে বোঝাতে পারবেন যে মাছটা পড়লে কালকে এই উপকারটা পাওয়া যাবে বা এটা কমবে কি নামবে না? এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমাদের গণমাধ্যম বলেন, আমাদের আলোচনা বলেন, আমাদের সামাজিক অবস্থা বলেন, আমাদের জনপ্রতিনিধি যাদের কথা শুনি, আমাদের মত মোড়ল যারা আছেন, ধর্মীয় নেতা হোক, সাংস্কৃতিক নেতা হোক, তাদেরকে বলাতে হবে যে বাবা এটা শেষ হয়ে যায়নি, এটা চলমান। এবং আমি মনে করি যে সেই দিকে আমাদের
সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। যে আপনি যোগ করবেন অবশ্যই আসছি। একটা প্রশ্ন আমার মাথায় এসেছে, আমি জনাব ইলিয়াস খানকে জিজ্ঞেস করছি, আপনারা দুজনই বলবেন, কারণ আপনারা এটা রিসার্চের লোক, উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি ফার্মাসিস্ট, কিন্তু উনি ঠিক এই এরিয়ার লোক না, কিন্তু রিলেট করে ওনার একটা মতামত আমরা নিতে চাই। যে সম্প্রতি যে মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স হয়েছিল, সেখানে রিসার্চে আরো বেশি মনোযোগ দেওয়া যায় কিনা সেটা ব্যাপারে ওনাকে প্রশ্ন করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী এটা ডিটেইল এটা নিয়ে কথা বলেছেন এবং উনি বলেছেন যে উনি রিসার্চকে ফেভার করেন এবং রিসার্চকে প্রমোট করতে চান, রিসার্চকে উনি এনকারেজ করেন এবং এটার জন্য যথেষ্ট পরিমাণ বরাদ্দ উনি দিয়ে দিয়েছেন। কিন্তু আসলে দেখা যাচ্ছে সেই পরিমাণ রিসার্চটা হচ্ছে না। সেই পরিমাণ রিসার্চটা কেন হচ্ছে না? এখন যে প্রোডাকশনের কথা বলা হচ্ছে, প্রোডাকশন তো বানাবে ফর্মুলা নিয়ে, কিন্তু আমরা তো একটা নিজস্ব একটা টিকা উদ্ভাবনের পথে তো আমরা এগোতে পারলাম না। সেখানে তো কোনো আমাদের বিনিয়োগ বা মনোযোগ কি আপনি দেখেছেন কিনা? সেটা তো আছে বলে আমরা কোনোভাবে মনে করতে পারি। এটা একটা চেইন বিষয় আছে। যেমন ধরুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেখেছি আমরা, সেরা ছাত্ররা হতো, এবং শামীম, আমি এক ডিপার্টমেন্টের ছাত্র, শামীম আমার একটু পরে ছিলেন, তিনি বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে মেধাবী ছাত্র ছিলেন, তিনি গণযোগাযোগ সাংবাদিক শিক্ষক হচ্ছেন, এখন রাজনৈতিক বিবেচনায় শিক্ষক হচ্ছেন। সব গবেষণা করা, ভালো পড়াশোনা করা, এই যে মানসিকতা, সেই মানসিকতাকে আমরা দূরে আসি। আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই, আমরা যা কিছু করি সারফেস লেভেলে করতে চাই। ডিপে গিয়ে যে কিছু করা এবং মানুষের প্রতি কমিটমেন্ট থেকে যে কিছু করা, সেটি আমাদের মধ্যে কিন্তু কেন জানে গড়ে ওঠে না। আমাদের পুরো নেশনটাই এই যে কথাটা বারবার বিভিন্ন রিপোর্টেও আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে যে গবেষণা হতো, ইভেন আমাদের সময় দেখতাম যে ভালো গবেষণা হতো, এখন সেরকম গবেষণা হচ্ছে বলে আমরা কিন্তু শুনি। ইভেন গবেষণা চুরি করা হচ্ছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার পিএইচডি থিসিস অন্যের নিয়ে এসে নিজের নামে চালিয়ে দিচ্ছে। এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো ভাবা যেত না। তা আমরা মূল সমস্যাটা হচ্ছে কি, আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই, আমি যত দ্রুত উপরে উঠতে চাই। গবেষণা লং টার্ম গোল কিন্তু আসলে আমাদের নাই। তো আপনি যে প্রশ্নটি যথার্থই করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গবেষণার জন্য যথার্থ অর্থ বরাদ্দ আছে, এবং আমি মনে করি যথাযথ প্রজেক্ট করতে পারে যে এই গবেষণা আমরা করতে চাই, আমাদের এই টাকাটা সরকার দিক, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা পাবেন। কিন্তু সেই লোক কতটুকু আছে, কারা করতে কতটুকু পারবেন, এবং আমি কোনো মতলব নিয়ে এই প্রজেক্টটা দাখিল করছি কিনা সেটি নিয়ে কিন্তু প্রশ্ন আছে। সুতরাং আপনি যেটা বলছেন লং টার্ম আমাদের চিন্তা করতে হবে। আর একটা কথা আমি যোগ করতে চাই, এই কোন টিকার যে রিয়াকশন কতদিন থাকবে আমরা কিন্তু জানি না। আর 18 কোটি মানুষ, ধরুন ইউরোপে এত দেশ, 26-27 কোটি লোক পুরো ইউরোপ মহাদেশে, আর আমাদের একটা ছোট্ট ভূখণ্ড, সারা পৃথিবীর মানুষগুলো, বাংলাদেশে যে ঘনবসতিপূর্ণ দেশ, কানাডায় সেই ঘনবসতিপূর্ণ হবে না, সারা পৃথিবীর মানুষ এক দেশে নিয়ে গেল। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমাদের বাস্তবতা কিন্তু একদম অন্যরকম বাংলাদেশে। জনাব সুভাষ সিংহ রায়, গবেষণার কথা বলা হচ্ছিল এবং আমরা নিজস্ব ব্র্যান্ডিং, নিজস্ব টিকা উৎপাদনের মনোযোগ বা রিসার্চ, যদিও একটা সংগঠন চেষ্টা করেছিল বা কিছুটা এগিয়েছিল বলা হয়, কিন্তু মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলো এসেছে যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। কিন্তু আমরা উদ্যোগ নিয়েছিলাম সময় মতো এবং আমরা টাকা দিয়েছিলাম, এটা ডিসরাপ্টেড হয়েছে আপনি শুরুতে যেটা উল্লেখ করেন। আদারওয়াইজ তারপরও আমরা বলবো যে এক অর্থে ফরচুনেট যে আমরা অন্য অনেক দেশের তুলনায় আমাদের ভ্যাকসিনেশন কর্মসূচি ভালো এবং এখনো সেটা আবার নতুনভাবে মোমেন্টাম পাচ্ছে। কিন্তু নিজস্বতা একটা থাকা দরকার ছিল, ইন্ডিপেন্ডেন্টলি টিকা উৎপাদনের যে সামর্থ্য, সেটার জন্য রিসার্চের বিষয়টা আসছে। আমি একটু রিলেট করে প্রশ্নটা করেছিলাম জনাব ইলিয়াস খানের প্রসঙ্গ ধরে, যদি আপনি একটু উত্তর দেন। আমি একটু ছোট করে বলি, যখন কথা হচ্ছিল যে ডক্টর শামীম রেজা আলোচনা করছিলেন যে মাস্ক পরার যে মানুষের মধ্যে যে একটি দ্বিধাদ্বন্দ্ব কিংবা না পরার যে প্রবণতা, তা আমার এক বন্ধু খুব মজা করে বলেছিলেন যে জানিস আমাদের লোকজন কেন মাস্ক পরে না। তাই বললাম কেন? তা বলছে যে মাস্ক পরলে নাক ঢেকে রাখতে হয়, আর আমাদের বাঙালিদের অভ্যেস সবকিছুতে নাক গলানো। এখন নাকটা বন্ধ থাকলে সবকিছুতে নাক গলানো যায় না। যাই হোক, সেটা একটা এখন একটা বিষয় লক্ষ্য করে আমি উন্নত রাষ্ট্রগুলোতে দেখেছি যে ভ্যাকসিন না নেওয়ার প্রবণতা আছে এবং মাস্ক না পরার প্রবণতা কিন্তু আছে। উন্নত রাষ্ট্রে যুক্তরাষ্ট্রে 10,000 লোক একসাথে সমাবেত হয়ে বলেছিল লন্ডনে, খোদ লন্ডনে নিউ ইয়র্ক টাইমস ছবি সহ ছাপিয়েছিল যে তারা দুইবার সমাবেশ করে বলেছে আমরা মাস্ক পরবো না, দূরত্ব বিধি মানব না। এবং এই সন্দেহের দ্বারা প্রতি মহামারীর সময় কিন্তু তৈরি হয়েছে, শুধু এই মহামারীর সময় না। কিন্তু তারা কিন্তু একটা বিষয় কিন্তু তারা গুরুত্ব দিয়েছে
যে আপনি ভ্যাকসিন নেবেন না, জোর করা যাবে না, কিন্তু আপনি ভ্যাকসিন যদি ডাবল ডোজ না নেন আপনি এই সুবিধা পাবেন না। আপনি যে কোনো রেস্তোরাঁয় গেলে আপনাকে ওই ডাবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট না দেখালে আপনি ওই জায়গায় বসে খাবার খেতে পারবেন না, আপনি এখান থেকে খাবার কিনে নিয়ে যেতে হবে। নানান রকম জায়গায় পদ্ধতি কিন্তু তৈরি করা হয়েছে, যে কারণে অনেকে বাধ্য হয়েও ভ্যাকসিনের দিকে যাচ্ছে, এটা একটা ব্যাপার। আর বাংলাদেশের ক্ষেত্রে বলি, একেবারে প্রথম দিকে যে ভ্যাকসিন নিয়ে যে অনীহা ছিল সেই জায়গার থেকে কিন্তু বাংলাদেশের মানুষ সরে এসেছে। একসময় বলা হতো যে গরিবের করোনা হয় না, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের কথা উল্লেখ করে বলা হয়েছিল, সংখ্যালঘুদের দিকে তাক করে বলা হয়েছিল তাদের করোনা বেশি হয়, এরকম বলা হয়েছিল, এবং নানান ধর্মসমূহে বলা হয়েছিল। কিন্তু বাস্তবতা দেখা গেল যে এখন গ্রাম অঞ্চলের এই সংক্রমণের হারটা কিন্তু বেশি পরবর্তীতে এক জায়গায়, যে কারণে মানুষের কিন্তু আগ্রহ বেড়েছে। আপনি যে উৎপাদনের সক্ষমতার কথা বলছেন, যেই দেশ 32তম দেশ যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করতে পারে, এটা কিন্তু আমাদের সক্ষমতার জায়গা। 57তম দেশ যার স্যাটেলাইট আকাশে উঠছে, যে দেশটি পদ্মা সেতুর মতন একটি বড় প্রকল্প রাষ্ট্রীয় নিজস্ব অর্থায়নে করতে পারে, সেই জায়গায় বাংলাদেশ অবশ্যই ভ্যাকসিন উৎপাদনে সক্ষম। এইটা আমি একজন ওষুধ বিজ্ঞানের ছাত্র হিসেবে খুব দৃঢ়তার সাথে বলতে চাই। আপনি খুব ভালো করে জানেন, গত বছরের যে ভার্চুয়াল মিডিয়াতে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছিলেন, সেখানে তার ভাষণে উল্লেখ করেছিলেন বাংলাদেশ অবশ্যই ভ্যাকসিন উৎপাদনে সক্ষম। তখনকার সময় তিনি বলেছিলেন যদি কারিগরি জ্ঞান এবং মেধাস্বত্ব আইনে যদি সার দেওয়া হয় অবশ্যই বাংলাদেশ ভ্যাকসিন উৎপাদনে সক্ষম। এবং আমি যে গবেষণার কথা এক লাইনে শুধু বলবো, এখানে শিক্ষক উপস্থিত আছেন যোগাযোগ সাহিত্যের, আমি একটা কথা খুব জোর দিয়ে বলি, আগ্রহের জায়গাটি তৈরি করাটা খুব জরুরি। আমাদের আগ্রহ কমে গেছে। ইলিয়াস যে কথাটি বললেন যে আমাদের এখন গবেষণার থেকে বেশি হচ্ছে অন্যেরটা নকল করার প্রবণতা। ডক্টর সলিমুল্লাহ খান মজা করে বলেছিলেন 20টা বই দেখে করলে হয় গবেষণা, আর একজনেরটা দেখে করলে হয় নকল। তো এখন আমরা কোনটে নকল কোনটে গবেষণা মাঝে মাঝে কিন্তু আমরা তাল সামলাতে পারি না। এইরকম পরিস্থিতিতে আমি শেষ করছি যে কথাটি, আমাদের গবেষণার দ্বার উন্মোচন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা গত দুদিনের মধ্যে একটা প্রকল্প হাতে নিয়েছে, যেটা অন্য বিষয় না, যে স্বাস্থ্য বিমা বা জীবন বিমা প্রকল্প। 270 টাকা জমা দিয়ে প্রিমিয়াম দিয়ে সারা বছরে স্বাস্থ্য সেবা ছাত্ররা পাবে। তা এইরকম অগ্রগতির জায়গায় গবেষণা ক্ষেত্রে 9,000 কোটি টাকার যে প্রকল্প গ্রহণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আগামী কয়েক বছরের মধ্যে সম্পন্ন হবে, সেখানে গবেষণার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তারপরে আমি বলবো, আমার একটা বই এই করোনাকালীন সময়ে বেরিয়েছে, বঙ্গবন্ধুর বিজ্ঞান ভাবনা। আপনি চিন্তা করে দেখুন, বঙ্গবন্ধু মাত্র 1314 দিন রাষ্ট্র ক্ষমতা ছিলেন। এই সময় তিনি যে সমস্ত গবেষণার দ্বার উন্মোচন করেছেন, আজকে কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে শুরু করে আজকে চিকিৎসা গবেষণা যে দ্বার হয়েছে, সেই জায়গাটা কিন্তু আমরা ওই জায়গায় শুরু করেছিলাম, আমরা সেই জায়গাটা অনেক ব্যত্যয় ঘটেছে। এখন আমাদের অনেক কিছু শুরু করতে হবে। ডক্টর শামীম রেজা, গবেষণার প্রসঙ্গে দেখুন, আমরা সাধারণত যখন গবেষণা নিয়ে কথা বলি তখন আমরা সঙ্গতভাবেই বিশ্ববিদ্যালয়ের উপর ফোকাস করি। আমরা যে গবেষণা বলছি সেটা কিন্তু এর থেকে অনেক অনেক বড়। কিন্তু আমি একটু মানে খুব হালকা মেজাজে কথা বলছি, এত গবেষণা করার দরকার কি? সারা পৃথিবীতে গবেষণা তো হচ্ছে, সেখান থেকে আমরা শুধু নিয়ে নিব, আমরা টাকা দিয়ে কিনে নিব। এটা একটা হালকা মেজাজে বললাম, না হলে আমরা কেন গবেষণা করি না? দেখুন, যে আমরা আমাদের জাতীয় কর্মপরিকল্পনায় গবেষণাকে কিভাবে দেখি, এই করোনার সময় তো এমন না যে আমরা হাজার হাজার টাকা বন্টন করিনি বা আমরা অ্যালোকেট করিনি, বা আমরা কিন্তু করেছি। এই যে টিকা কিনেছি, অতিরিক্ত বরাদ্দ দিয়েছে, আরো অনেক কাজ করেছি। আমরা যে গবেষণা বলছি সেটা কিন্তু কেবলমাত্র একটা পিএইচডি অভিসন্দর্ভ রচনার গবেষণার কথা বলছি না, একটা এমফিল গবেষণার কথা বলছি না। আপনাকে একটা ছোট উদাহরণ দিই। ইলিয়াস খান যেটা বলল সেটা আপনি কিছুটা একমত? হ্যাঁ, যেমন ধরুন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়, সেখানে একটা বিরাট অংশ জুড়ে একটা ন্যানো টেকনোলজি ইনস্টিটিউট করেছে টাটা, যে ভবিষ্যৎ ভারত ন্যানো টেকনোলজিতে কত দূর যেতে পারে, আরো কি কি করতে পারে। এরকম অসংখ্য উদাহরণ আপনি দিতে পারবেন। যেমন ধরুন বায়োএনটেক, সে যে কাজটা করেছে তার গবেষণা হয়েছে জার্মানির ল্যাবে। যারা করেছেন ছোট একটা কোম্পানি, তারা অনেক বছর কষ্ট করে সরকারের কাছ থেকে, বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে এই গবেষণা জোগাড় করেছেন। আপনি যে শুরুতে যে ভ্যাকসিনটা আমাদের ফাইজারের টিকা কিন্তু শুধু উৎপাদন করেছে, কিন্তু গবেষণা করছে আপনি যখন আমরা যে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছিলাম, এই সুইডিশ কোম্পানি কাজ করছে অক্সফোর্ডের ল্যাবে, তাদের গবেষণা নিচ্ছে। এই যে সমন্বিত কাজ, এখন আমাদের এখানে সীমাবদ্ধতা, আমাদের গ্লোবাল স্কেলের এই ধরনের হয়তো প্রতিষ্ঠান নেই
যে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত হয়ে বা গবেষণা প্রতিষ্ঠান হয়ে যুক্ত হয়ে কাজ করতে পারে, কিন্তু আমাদের সেই রিসোর্সেস আছে, অর্থাৎ সেই ব্যক্তি রিসোর্সেস আছে। আমরা এখন অন্তত প্রযুক্তির কল্যাণে জানি আমাদের কে কোথায় কাজ করছে। সারা পৃথিবী থেকে প্রতিদিন আমরা প্রত্যেকেই, যে 3 জন, আপনি সহ 4 জন, এই মুহূর্তে অনুষ্ঠান শেষ হবার আগে যদি বলে যে আপনি 5 জন করে নাম বলেন আপনার ক্ষেত্রে, আমরা এই মুহূর্তে বের করে আনতে পারবো যে ইউরোপ আমেরিকার ল্যাবে কিংবা এই ধরনের বিজ্ঞানে আমাদের কারা কাজ করছেন। দেখুন, আমরা যদি এখন থেকে ঠিক 30টা বছর আগে যাই, মালয়েশিয়ান কোন এয়ারপোর্ট, আপনাদের মনে আছে পুরনো এয়ারপোর্ট, এই নতুন এয়ারপোর্ট হবার আগে, সেখানে যাওয়ার পরে আমরা যে চেহারা দেখতাম, আর আজকে সেখানে সে স্বাস্থ্য বিক্রি করছে, স্বাস্থ্য ব্যবসা করছেন, যে এখানে আসুন আপনি ট্রিটমেন্ট নেন। যে দেশে তার ডাক্তারি পড়বার জন্য বাংলাদেশে আসছে এক সময়, সবাই তারা বোধহয় দেখেছেন ফার্মাসি পড়তে, এগ্রিকালচার পড়তে, সেখানে কিছুদিনের মধ্যে সে পরিবর্তনটা তৈরি করার এই ধরনের জাতীয় কর্ম পরিকল্পনা নিয়েছিল যে মালয়েশিয়ান যারা সারা পৃথিবীতে আছে, মালয়েশিয়া যাদেরকে সেট আপ দিতে পারেনি, তারা এখন ফিরে এসে কাজ করবে। আমরা ওই গবেষণার কথা বলছি যে টিকা কেবল করোনার টিকা না, আমরা এখন ওই সক্ষমতায় আমরা আরো কিছু করতে পারি কিনা। ওষুধ উৎপাদনের ক্ষেত্রে আপনি বলছেন যে আমরা যে ক্যাপসুল ট্যাবলেটের কথা বলছি, ফাইজারের মতো কোম্পানি, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনসেন্টিভ আছে, সরকারের জনগণের ট্যাক্সের টাকা সেখানে যুক্ত করা হচ্ছে এই গবেষণাকে ত্বরান্বিত করার জন্য। এই যে টিকাগুলো আজকে আমরা পাচ্ছি, যে টিকাগুলো অধিকাংশ দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্র ওই জায়গাগুলোতে, সেখানে ইনসেন্টিভ দেওয়া হয়েছে এবং সেটা আরো ত্বরান্বিত করেছে গবেষণাকে। আমরা যে গবেষণার কথা বলছি, আমাদের কেন ল্যাবরেটরি তৈরি হচ্ছে না, আমাদের কেন উচ্চমানের গবেষণা যৌথভাবে তৈরি হচ্ছে না? দেখুন, একটা বিশ্ববিদ্যালয়ের বাজেটে হয়তো এখন 10 কোটি টাকা আছে, আগামী বছরে 20 কোটি টাকা রাখবে, ওই গবেষণা আমরা কিন্তু বলছি না। আমরা যে গবেষণার কথা বলছি, আমরা আরো পেটেন্ট তৈরি করার কথা বলছি, আমরা আরো বায়োসায়েন্সের গবেষণার কথা বলছি, আমরা আরো মাইক্রোবায়োলজিতে গবেষণার কথা বলছি, আরো আমরা এগ্রিকালচারের গবেষণার কথা বলছি। যুক্তরাজ্যের যে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি রিপোর্টের কথা বলা হচ্ছে যে কেন আগাম ব্যবস্থা নেওয়া হলো না, সেটা ইন ডিফেন্স। গতকাল আপনি দেখেছেন স্কাই টিভিতে বা বিবিসিতে যারা দিচ্ছেন, তারা 3-4টার কথা বলছেন যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি সায়েন্টিফিক এভিডেন্স এবং অ্যাডভাইসের ভিত্তিতে, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি সোশ্যাল সায়েন্সের গবেষণার ভিত্তিতে। তারা যে পরিসংখ্যান আমাদেরকে দিয়েছেন, তারা যে সামাজিক চিত্র দিয়েছেন, আমরা এটা নিয়েছি সর্বোত্তম চিন্তা করে যে আমাদের এই মুহূর্তে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট কতটুকু আমরা চাই। আজকে সুভাষদা বললেন যে বাংলাদেশের সক্ষমতা আজকে আমরা পৌঁছেছি, এই সক্ষমতা তখনই অর্থপূর্ণ হবে যখন আমরা বলতে পারবো যে সমানভাবে জনস্বাস্থ্যে, উদ্ভাবনের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে আমরা এই গবেষণা আমরা করতে পারছি। আমাকে যে উৎপাদনই যেতে হবে তা না, আমি তো পেটেন্ট করেও আরেকজনের মাধ্যমে আমি করাতে পারি। আমরা ওই গবেষণার দিকে যাচ্ছি। আর যে বুনিয়াদী গবেষণার ক্ষেত্রে দুর্বলতার কথা বলা হলো, সেটা অস্বীকার করবার কোনো উপায় নেই। এমন একটা পরিবেশ পরিস্থিতি আমরা তৈরি করেছি। আমাদের বুনিয়াদী গবেষণার পর্যায়ে তো এখনো বিশাল দুর্বলতা আছে, কিন্তু দেখুন অ্যাডভান্স লেভেলের গবেষণার বিষয়ে তো খুব দ্রুত একটু বলি, বুনিয়াদী গবেষণার যে ঘাটতিটা আছে, সেই ঘাটতিটা পূরণ করা যায়। আবার কিছু কিছু কাঠামোগত দুর্বলতা তৈরি হয়েছে, যেটার কারণে তো সহজে পূরণ করা যাবে না। কিন্তু আমরা যে গবেষণার কথা বলছি, সেই পর্যায়ের এক্সপার্টিজ আমাদের অলরেডি আছে। যেমন ধরেন বায়োকেমিস্ট্রি যদি আপনি ধরেন, ফার্মেসি যদি একজন ধরেন, যে গবেষক আছেন তিনি তো আর শিশুতোষ গবেষক নন, তিনি তো আর শিক্ষার্থী নন, তিনি তো নবীন গবেষক না যে তাকে প্লেজারিজমে পড়তে হবে। তিনি যে পর্যায়ের গবেষণা করেন, তার দরকার ল্যাবরেটরি, তার দরকার গবেষণাগার, তার দরকার কোলাবোরেশন। সেই কোলাবোরেশন আপনি তাকে দেবেন, এবং এটা 2-4 টাকার ব্যাপার না, এটা মিলিয়নস অফ টাকার বিনিয়োগের ব্যাপার, এবং সেই রিটার্নে চিন্তা করতে হবে। কিন্তু আমরা যেটা বলছি, সেটা আমাদের শিক্ষণের ক্ষেত্রে ঘাটতি আছে, সেটা আমাদের বুনিয়াদী পর্যায়ে ঘাটতি আছে। কিন্তু আমরা যাদেরকে নিয়ে এই গবেষণা করবার কথা বলছি, সেখানেও তারা একজন বুনিয়াদী গবেষক যাবেন না, সেখানে নিশ্চয়ই একজন সিজন গবেষক। এবং বাংলাদেশের এখন উচিত হবে, আমাদের এই করোনা তো একটা ধরেন একটা বিশেষ সময়ের জন্য আমরা এটাকে একটু উপলক্ষ করে আমরা আলোচনাটা যেতে পারছি, কিন্তু সেই মাপে আমাদের বায়োলজিক্যাল গবেষণার ক্ষেত্রে, আমাদের ভৌত বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে, আমাদের কেমিস্ট্রির গবেষণার ক্ষেত্রে, আমাদের সোশ্যাল সায়েন্সের অ্যাডভান্স গবেষণার ক্ষেত্রে, আমাদের কৃষির উদ্ভাবন এবং গবেষণার ক্ষেত্রে কৃষি অনেক কিছু করেছে। আজকে একটা খবর হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF তারা বলেছে যে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে জিডিপিতে ভারতকে আবারও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। তারা বলছে যে 2021 সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে $2138.794, আর একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হবে $2116.444। এর ফলে পরপর 2 বছর ভারতকে পেছনে ফেললো বাংলাদেশ। এটি একটি খবর। আর একটা খবর হচ্ছে যে সবচেয়ে ঋণগ্রস্ত যে দেশগুলো মাথাপিছু ঋণের দিক থেকে, সেখানে 10টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, ফার্স্ট না সেকেন্ড। এর আগে আরেকটি প্রসঙ্গ আমরা ভুলে যাব, স্বামীকে পেয়েছি এই জন্য আমি বলতে চাই যে আমাদের যে আর্থসামাজিক অবস্থা, আমাদের যে ব্রেনগুলো প্রতি বছর বিদেশে প্রচুর শিক্ষার্থী যায়, তারা কিন্তু এদেশে আর ফিরে আসতে চায় না, কারণ তারা যে লাইফে অভ্যস্ত হয়, তারা কিন্তু ঢাকায় এসে বা অন্য কোনো শহর এসে
আর স্যুট করতে পারে, বিশেষ করে বিজ্ঞানের গবেষক, বিশ্ববিজ্ঞানী যারা পড়তে যায়, এটা বিরাট সংকট সৃষ্টি হচ্ছে আমাদের দেশে। এনে মূল যে ব্রেইনগুলো বাইরে চলে গেছে। আপনি যে কথাই বলেছেন, ওকে হয়তো কাগজপত্রে ঠিক আছে, কিন্তু আমি সম্প্রতি ভারত সফর করে এসেছি। ভারত আমি এই নাম ধরেই বলি, চেন্নাই এবং ব্যাঙ্গালোর দুইটি শহরে গিয়েছিলাম। আমাদের তো নানা গর্ব করা হয় যে ঢাকা উন্নয়নের জোয়ারে ভাসছে। চেন্নাইতে এইরকম ফ্লাইওভার আছে মিনিমাম 150 থেকে 200, আমি জানি এক্সাক্ট ফিগার 200, এবং জ্যাম কাকে বলে সেই শহরে কিন্তু নেই। ব্যাঙ্গালোরে একটি ফ্লাইওভার আছে 10 কিলোমিটার। সুতরাং কসমেটিক ডেভেলপমেন্ট, আমি শুধু কাগজে পত্রে বললাম আমাদের দেশ উন্নতিতে ভেসে যাচ্ছে, এই নগরীতে কয়জন রিক্সা চালাতে আসে প্রতিদিন, নতুন করে যোগ হয়, সেই ফিগার কিন্তু আমরা রাখি না। এবং মাথাপিছু আয়ের কথা যে বলেছেন, সেটি কারণ আছে। আপনার ইনকাম 5,000, আমার ইনকাম 500, দুজন করলে কিন্তু কত হয়? 250 হয়। হ্যাঁ, এটি কিন্তু 2,500, এটি কিন্তু প্রকৃত উন্নয়ন না। আর ভারতের কথা যে ভারতে 140 কোটি লোক, সব ভাগ হবে, কিন্তু এই মাথাপিছু ক্ষেত্রে সব ভাগ হবে। আমাদের এখানে মাত্র 18 কোটি লোক। কিন্তু সুতরাং এইগুলোতে আত্মতুষ্টিতে ভোগার মানে আপনি ডিসপ্যারিটির কথা বলছেন, মাথাপিছু আয়ের কথা বা জিডিপি, বৈষম্য তো সাম্প্রতিক বিরাট বেড়েছে, সব জায়গায় আমরা দেখি। সুতরাং এগুলো আগে যদি আমরা না কমাতে না পারি, প্রকৃত যে উন্নয়ন যে চেষ্টা চলছে সেটি কিন্তু আসলে জনাব ইলিয়াস খান যে কথাগুলো বলছে, সেই আলোচনা তো রাজনীতির যোগাযোগ আছে এই কথার ভিতরে। আমি দীর্ঘভাবে যদি একটু বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ যে অগ্রগতির সমৃদ্ধির অগ্রযাত্রায় যে গিয়েছে, এটা অস্বীকার করবার জো নেই। এই কথাটা ভালো খুব। সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ এই করোনাকালীন সময়, যেটা বিলেতের একটি বড় আন্তর্জাতিক সংগঠন, তারা বলেছে যে বাংলাদেশ 2035 সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে পৃথিবীর 31তম অর্থনীতি, 23তম অর্থনীতি দাঁড়াবে, এখন 41তম অর্থনীতি। তা সেই জায়গায় অগ্রগতিটা দৃশ্যমান। আপনি মাথাপিছু আয় শুধু বিষয় নয়, এর সাথে আপনি দেখবেন যখন এই ডাটাগুলো আসে, অর্থনৈতিক ভঙ্গুরতার সূচক কিন্তু একটা অনেক বড় সূচক। সেই অর্থনৈতিক ভঙ্গুরতার সূচকে বাংলাদেশের অগ্রগতি অনেকখানি, যে কারণে কিন্তু এই যে মধ্যম আয়ের দেশের যে আমাদের যাওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা সময়ের আগে অতিক্রম করেছি। তো এইটা আমাদের আছে। আর বৈষম্যের কথা বলতে গেলে নিশ্চয়ই বৈষম্য তো আছে। আজকে কুড়িগ্রামের প্রবৃদ্ধি আর ঢাকার প্রবৃদ্ধি, মানিকগঞ্জের প্রবৃদ্ধি সব মিলে যদি বলেন, এই বৈষম্য জায়গাটি আছে, এই অসম প্রবৃদ্ধি আছে। কিন্তু আমরা যদি যখন ব্র্যাগিং করি মাথাপিছু আয়ের বিষয়টি, উনি যেটা বলেছেন এভারেজ করলে দেখা যাবে যে হ্যাঁ, তখন না, উনি যেটা বলেছেন সেটা তো মানে অস্বীকার করবার জন্য নেই। কিন্তু মানুষের সক্ষমতা বেড়েছে, অর্থনৈতিক তার সক্ষমতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং এই আপনি সারা বাংলাদেশে যদি ঘুরে দেখেন, যে একসময় চিন্তা করা যেত না যে জায়গায় একটা ছোট্ট পানের দোকান, মুদির দোকানে, সেখানেও কিন্তু এখন বোতলজাত পানি পাওয়া যায় একদম গ্রামের অঞ্চলে। এবং ফেরিঘাট থেকে শুধু না, নৌকাতে যখন নৌকা দিয়ে পারি হয়, সে ঘাটেও কিন্তু আপনি এরকম জিনিস পাবেন। তার কারণটা হচ্ছে মানুষের অর্থনৈতিক ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এখন কতটুকু বেড়েছে, কিভাবে বেড়েছে, কেন বেড়েছে, এটা নিয়ে বিস্তর আলোচনা করতে পারবেন, কিন্তু বাস্তবতা সেটাই। ডক্টর শামীম রেজা, আমি যদি আবার দ্রব্যমূল্যের বিষয়টি একটু মাথায় রাখবেন। পয়েন্ট বাই পয়েন্ট আসে। একটা হলো যে মাথাপিছু যখন বাড়ে হয়, নিঃসন্দেহে তার একটা মূল্য তো অবশ্যই আছে যে সামগ্রিকভাবে বেড়েছে, কিন্তু আমরা কিন্তু আসলে বন্টন বৈষম্যটাকে অগ্রাহ্য করতে পারবো না। এবং জীবন মানের যে বিষয়টা, সেটাই তো বারবার আসে। এখন ভারতের তুলনায় আমার মাথাপিছু আয় বেড়েছে, এটা আসলে বাস্তবে খুব বেশি কিছু অর্থ বহন করে বলে আমার কাছে মনে হয় না। আর এই তুলনা বারবার কেন করতে হবে? আমি তো তুলনা করতে চাই যে সবাই যেটা বললেন, যে আমি যখন 23 নম্বর অর্থনীতির মধ্যে আসবো, 25 নম্বর অর্থনীতির মধ্যে তো আমরা চলেই আসবো, আমরা যদি বেঁচে থাকি আমাদের জীবদ্দশায়। আমি বলবো যে বলেন বেলজিয়ামের কাছে যেতে আমার আর কতটুকু বাকি, কিন্তু ইটালির কাছে যেতে আমার কতটুকু বাকি, যেখানে যাবার জন্য আমি নদীপথে পাগল হয়ে যাচ্ছি, আমাদের রোহিঙ্গারও মাঝে মধ্যে চেষ্টা করছেন, ওই দেশগুলোর সাপেক্ষে আমি কোথায় আছে। মূল কথাটা হলো আমাদের যেটুকু অর্জন হয়েছে অর্থনৈতিক, সেটুকু কিন্তু আমরা তার বেনিফিটটা পাচ্ছি না। এবং যে বৈষম্য বাড়ছে, একদিকে যেভাবে ধনী হতেই পারে, পুঁজিতন্ত্রতে ধনী হবেই, কিন্তু সেইটা এবং একেবারে যে পাচ্ছে না, তার মধ্যে ব্যবধানটা কিন্তু অনেক বড়। সেই ব্যবধানটা কমিয়ে আনতে হবে। এবং যে সুবিধাগুলো আমরা কেবল নগরে আটকে রেখেছি, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো তো বড় জিনিস, সেগুলোকে আমাকে আরো ডিসেন্ট্রালাইজ করতে হবে, নিয়ে যেতে হবে। যে এইটাই তো মূল স্পিরিট, যে বেড়েছে এটা গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলছে ঋণগ্রস্ত,
এখানে একটা পজিটিভ নোট যোগ করব, ঋণ কিন্তু আবার পরিশোধ করারও সক্ষমতা আমাদের তৈরি হচ্ছে, সেই কথাটা বলা প্রয়োজন। যে এটা ঠিক যে একটা হিসাব, এটা আমাদের অর্থমন্ত্রীও কিছুদিন আগে দিয়েছিলেন যে 22,000 সামথিং এরকম সংখ্যাটা মনে আসছে না, সেটা আস্তে আস্তে আমাদের লক্ষ্য হওয়া উচিত এটা কমিয়ে আনা। কিন্তু ওই কথাটাও কিন্তু স্বীকার করতে হবে যে এটা আবার পরিশোধেরও আমাদের সক্ষমতা তৈরি হচ্ছে। মূল কথা হলো যে উৎপাদন গুরুত্বপূর্ণ, যেটা আমরা সামগ্রিকভাবে একটা অঙ্কে বলছি যেটা গুরুত্বপূর্ণ, কিন্তু মানব উন্নয়নের যে ধারণা আমরা তৈরি করেছি সেটা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, যে আমি জীবন মানে কতটুকু পাচ্ছি, কতটুকু সুবিধা পাচ্ছি, এবং এটা যেন একেবারে আকাশ পাতাল না হয়ে যায় যে কেউ খুব বেশি পাচ্ছেন কেউ খুব কম পাচ্ছেন। আমার মনে হয় যে এটাই মানব উন্নয়ন সূচকও কিন্তু বাংলাদেশ অগ্রগতি এগিয়ে আছে, সামাজিক অনেক বেশি সূচকগুলো তো এগিয়ে আছে বাংলাদেশ। আমরা দ্রব্যমূল্য নিয়ে একটু আলাপ করতে চাই। দ্রব্যমূল্য নিয়ে রেগুলারই আলোচনা হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয় কথা বলে এবং ব্যবসায়ীরা বলে যে ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস বেড়ে গেছে ইত্যাদি ইত্যাদি নানা রকম ইয়ে করে। কিন্তু ওই যে ইন্টিগ্রিটি বলেন, অনেস্টি বলেন, বা এই যে ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস বলেন, এগুলো তো দেখার, এগুলো তো কাগজে কলমে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ আছে। এই যে হঠাৎ করে বাজারগুলো এইভাবে লাফিয়ে লাফিয়ে উঠে এবং এর ভিজিবল কারণ সাধারণ মানুষ সবাই বুঝে, কিন্তু এর কোনো প্রতিকার নাই, বিষয়টা কি? না, আপনি সঠিক বিষয়টি উপস্থাপন করেছেন, মানে এটা আলোচনা করাটা জরুরি। আমি একটা জিনিস খেয়াল করবেন, ডক্টর আকবর আলী খানের একটা বই আছে, আজব আজব জবর অর্থনীতি। তা সেখানে তার জীবনের কিছু ঘটনা উল্লেখ করেছেন। তিনি যখন এক সময় হবিগঞ্জের এসডিও ছিলেন, তখন ওই এলাকায় সাধারণ নাগরিকরা তার কাছে এসেছিলেন যে দুধের মধ্যে পানের পরিমাণ এত বেশি হয়ে যাচ্ছে যে আপনি এটা ব্যবস্থা গ্রহণ করেন, ইন্সপেক্টর নিয়োগ করেন, বেশি করে নিয়োগ করেন। তা তিনি সরকারের সাথে যোগাযোগ করে ইন্সপেক্টর বাড়িয়ে দিলেন। ওই মানুষগুলোই আবার 2 মাস পরে তার কাছে এসে বলল যে স্যার, ইন্সপেক্টর বেশি নিয়োগ করার আগে যাও দুধের পরিমাণ পাওয়া যেত, এরপরে কিন্তু পরিমাণটা আরো বেড়ে গেছে, পানির পরিমাণটা বেড়ে গেছে, অথবা আপনি এটা প্রত্যাহার করে নেন। আমাদের এই সংকটটা কিন্তু অনেক আগের সংকট, আপনি যথার্থই বলেছেন, কিন্তু আন্তর্জাতিক ব্যবস্থাপনায় একটা বড় রকমের সংকট দেখা দিয়েছে। আপনি জানেন যে চালের দাম করোনার আগে যে টনের $424 ছিল, সেটা বেড়ে এখন $484 হয়েছে। আমাদের পেঁয়াজ উৎপাদনের যে সক্ষমতা, সেই সক্ষমতা, আমাদের উৎপাদনের সক্ষমতা অনেক বেড়েছে, কিন্তু তারপরেও না, কিন্তু আমরা এখানে বাজার ব্যবস্থা, উৎপাদন সক্ষমতা নিয়ে হয়তো আমরা জানি, হ্যাঁ, কিন্তু বাজার ব্যবস্থাপনার বিষয়ে কি এফিশিয়েন্ট লোক নাই? যে 3 মাসের মজুদ আছে বলছি, আবার ইন্টারন্যাশনাল মার্কেটে ব্রাজিলের দাম বেড়েছে কিনা, চায়নাতে দাম বেড়েছে কিনা, দাম বাড়লে সেটা তো আরো 1 মাস 2 মাস পরে এসে ইম্প্যাক্ট করবে বাজারে। তো এখন তো আমার মার্কেটে পেঁয়াজ আছে, তো এখন দাম বাড়ছে, এটাকে দেখার কোনো লোক নাই? অবশ্যই এটাই যথার্থ কথা বলেছেন আপনি। এবং এই যে নজরদারি বাড়ানো, আমি আজকে শুনলাম চিটাগংয়ের একজন চেম্বার লিডার বলছে যে ব্যবসায়ী তো সবসময় লাভ করে না, যখন মৌকা পাওয়া যায় তখন তো লোকসানও দেয়, যখন মৌকা পাওয়া যায় তখন তো লাভ করবে তারা। ঝোপ বুঝে কোপ মারা, ঝোপ বুঝে কোপ মারা, ঝোপ বুঝে কোপ মারার এই প্রবণতা বন্ধ করতে হবে এবং এটা শাস্তির আওতায় আনতে হবে। শুধুমাত্র কথা বললেই ঘটবে না। কিন্তু আবার তো বলছে ফ্রি মার্কেট ইকোনমির কথা বলা হচ্ছে, আপনি কিভাবে ফ্রি মার্কেট ইকোনমি মানে এই নাই আপনি আমার পকেট কাটবেন। মুক্তবাজার অর্থনীতি অর্থ কিন্তু এটা নাই। মুক্তবাজার অর্থনীতিতে সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রতিযোগিতা করবে, সেই প্রতিযোগিতায় সাধারণ মানুষের মুনাফাটা পাবে। কিন্তু এটা তো কোনো কোনো ক্ষেত্রে উল্টো ঘটে এবং ভয়ঙ্কর রকম খেলা দেখি। এই খেলা বন্ধ করতে হবে। বন্ধ করতে গেলে বাজার ব্যবস্থাপনা জোরদার করতে হবে, নজরদারি বাড়াতে হবে। কোনো নিয়ন্ত্রণ নেই, কেউ নিয়ন্ত্রণ করবে কেউ নাই। নিশ্চয়ই আমরা যারা এখানে আছি, আমাদের জীবদ্দশা যতদিন থেকে বুঝতে শিখেছি, প্রতি বছর রোজার আগে কিন্তু বলা হয় এবার বাজার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু কোনোদিন নিয়ন্ত্রণে কিন্তু আসে নাই, আর কোনোদিন আসবে বলেও আমার মনে হয় না। এবং আপনি দেখুন মানুষের মানসিকতাও দেখুন, বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করছেন, এই যে আমরা শুনি এই যে পেঁপে, এটাকে ধোয়া দিয়ে পাকানো হয়, এটা প্রাকৃতিকভাবে পাকানো হয় না। বেশি মুনাফার আগে আমি আগে বিক্রি করবো। আম ছিল একটা, আগে বিক্রি করার জন্য নানা মানবদের জন্য ক্ষতিকর, সেটি ই করে। যেমন আমার একটা অভিজ্ঞতা বলে, লন্ডনে আমার একজন ইহুদি সাংবাদিকের সঙ্গে দেখা হয়েছিল। তারা রিপোর্ট পড়েছে যে যে জিনিসটা আমি খাচ্ছি, আমি কনজিউম করছি, সেই জিনিস ভেজাল দেয়, এরকম মানুষ কোন দেশে আছে? ও বললো আমাকে আসতো, তুমি তো বললাই আমার দেশের কথা। এই দেশের মানুষের চরিত্র আগে ঠিক করতে হবে বলে আমি মনে করি। আমাদের যেমন নিশ্চয়ই আপনারা সবাই জানি যে বড়দিন, অন্যান্য ধর্মীয় উৎসবে সব দেশের জিনিসের দাম কমে, কিন্তু একমাত্র বাংলাদেশে টার্গেট করা হয় এই সময় আমি গলা কাটবো, তারপর আমি ঈদ বা পুজোর অনুষ্ঠান খুব
সুন্দর করে করব, এই মানসিকতা হচ্ছে আমাদের। আর সর্বোপরি যে বিষয় হচ্ছে আমাদের এখানে একটা কি বলে যে মধ্যসত্ত্ব ভোগে গড়ে উঠেছে। যেমন ধরুন 5 টাকার তরকারি ঢাকায় সে 50 টাকা, কোনো কারণ নেই, কিন্তু হচ্ছে। এটি যে নিয়ন্ত্রণ করবে, কারণ এরা পলিটিক্যাল সরকার যারাই ক্ষমতায় থাকে নানাভাবে তাদেরকে তুষ্ট রাখার চেষ্টা করে। দলমত নাই, কিন্তু সর্বদলীয় আপনি এটা তো প্রতি বছরই কোনো না কোনো সময় এরকম একটা অবস্থা তৈরি হয়, হয় আলুর ক্ষেত্রে, চালের ক্ষেত্রে বা পেঁয়াজের ক্ষেত্রে। আপনি কি এ পর্যন্ত কোনোদিন একটা প্রতিবেদন পেয়েছেন কর্তৃপক্ষের কাছ থেকে যে খুব দ্রুত তারা এটার একটা অ্যাসেসমেন্ট করে আপনাকে জানাবে যে এই জায়গার কারণে, এই ঘটনার কারণে? আমি গত কয়েকদিন ধরে এইটাই খোঁজার চেষ্টা করছি ইলিয়াস ভাই আছে, যে যদি ধরেন নজরদারিতে ঘাটতি ছিল, তাহলে কেউ না কেউ ইঞ্জিনিয়ারিং করছে, কৃত্রিমভাবে তৈরি করছে, তাহলে আমরা জানতাম যে কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। যদি সরবরাহের ঘাটতি থাকে সেটাও জানানো যেত খুব দ্রুত, যে ভাই সরবরাহ হচ্ছে না, আন্তর্জাতিক থেকে কিনতে হচ্ছে, টাকা বেশি লাগবে, সময় লাগবে, সেটাও আমরা জানতে প্রপারলি ডায়াগনোসিস করা। এবং আমার যে প্রশ্নটা বারবার অর্থনীতির, আমি বড় বিশ্লেষক কেউ নাই বা অর্থনীতি আমার নট ট্রেন্ড অ্যাজ অ্যান ইকোনমিস্ট, সেখানে আমার প্রশ্ন যে আমি যে চাহিদা নিরূপণ করি সেটা কিভাবে করি? তাহলে আমি কি 2-3 মাস আগে থেকে আমি কোন রকম চাহিদা নিরূপণ করতে পারলাম না যে এরকম এটা হতে পারে, এবং সেখানে তারও আপস অ্যান্ড ডাউন আছে, খুব গাণিতিক ভাবে পরিসংখ্যান দিয়ে ওটা করা যায় যে কতটুকু হতে পারে, তার মধ্যেও একটা অবস্থার সৃষ্টি হতে পারে, কিন্তু সেখানেও এখনো পর্যন্ত আপনি নিরূপণ করে বলতে পারছেন না। এবং কমন যে রেটরিকটা 4 সপ্তাহ লাগতে পারে, 6 সপ্তাহ লাগতে পারে, আপনি এটা আলুর ক্ষেত্রে বলবেন, এটা চালের ক্ষেত্রে বলবেন, এটা সব ক্ষেত্রে বলবেন। তার মানে নজরদারির ক্ষেত্রে ঘাটতি আছে। মুক্তবাজার অর্থনীতি মানে এই না যে সেখানে নজরদারি থাকবে না, মনিটরিং কিন্তু এটা একটা পার্ট অফ দ্য মেকানিজম, সেটা হচ্ছে কিনা। এবং ব্যবসায়ী যাদের উপর আপনি বলছেন যে ভলান্টারিলি কিছু করবে, ঈদের আগে মালয়েশিয়াতে গুলা মানে চিনি সবচেয়ে বেশি তারা মিষ্টি জিনিস খায়, সেটা এমনি ব্যবসায়ী দাম কমিয়ে দেন। সমস্ত ক্রিসমাসের আগে সারা পৃথিবীতে বা খ্রিস্টীয় দেশ যেগুলো আছে এমনি দাম কমিয়ে দেন, যেগুলো বুদ্ধিস্ট নেশন আছে তারা দাম কমিয়ে দেন। এখন আমাদের তো জীবন তো পারি হয়ে গেল প্রায় দীর্ঘ সময়, আমরা উন্নত বাংলাদেশ হয়তো ওই পর্যায়ে দেখে যাবো কিনা জানি না, কিন্তু তার আগে কোনোদিন দাম কমে যাবে এরকম না। আসল জিনিসটা হলো আমি মনে করি যে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে, এটাকে কৃত্রিমভাবে করা হচ্ছে নাকি আসলে সরবরাহের সমস্যা হচ্ছে বা বিশ্ববাজারের দামের কথা বলা হচ্ছে, সেইটা কেন চিহ্নিত করা যাচ্ছে না সেটা জানতে পারলেও কিছুটা। তো আর একটা বড় ঝুঁকি হলো যে উন্নত দেশে এরকম ঘটে, এরকম হঠাৎ যে ঘটতে পারে না তা না, তার একটা কারণ থাকে, এবং তাদের যে ক্রয় সক্ষমতা এবং তারা যে ভর্তুকিটা পান বা যে সুবিধাটা তারা পান যখন দামটা বাড়ে, সেটা তো আমার এখানে নাই। কিন্তু এটার প্রভাবটা তো এখানে আমরা যে 4 জন বসে আছি তার চাইতে বেশি প্রভাব পড়ে দিন আনে দিন খায়, যে সাধারণ মানুষ যে নির্দিষ্ট উপার্জনের মধ্যে যিনি থাকেন, তাই না, একেবারে মধ্যবিত্ত যিনি চাকরিজীবী। একদমই শেষ, একদমই শেষ, ছোট করে মানে একটা মানুষ একটা বিশ্বাসযোগ্য কোনো কিছু, বিশ্বাসযোগ্য প্রতিকার কেন পায় না যে কোনো ইস্যুতে? যখন গ্রিভান্সটা তৈরি হয়, যখন ক্রাইসিসটা ডিপেনিং হয়, তখন তো নিজের ডক্টর শামীম রেজা যেমনটা বললেন যে চিহ্নিত করা যে কি কারণে এই ঘটনা ঘটে, কোথায় সমস্যাটা হয়েছে, ইঞ্জিনিয়ারিংটা কোন জায়গায় হয়েছে, ওটা চিহ্নিত করলাম এবং একটা প্রতিকারের কিছু মেজার নিলাম প্রপার। ঘটনার পরে অনেক কথা বলা হয় ই কমার্স নিয়ে, দুনিয়ার এখন ব্যবস্থা, নীতি নির্ধারণ ইত্যাদি, তারপরে পুরনো প্রবাদের মতনই আছে যে চোর পালারে বুদ্ধি বাড়ে। আমাদের অনেক কিছুই কিন্তু হয় যখন দুর্ঘটনাগুলো ঘটে যায়, মানে তখন আমাদের অনেক বুদ্ধি শুদ্ধি আসে এবং তখন আমরা এগুলো উন্মোচন করি। আপনি দেখেন উৎপাদন সক্ষমতা কিন্তু আমাদের বেড়েছে। বাংলাদেশে প্রতি বছর 25 লক্ষ মেট্রিক টন আপনার পেঁয়াজের ম্যানিপুলেশন সক্ষমতা বেড়েছে, সেটা তো স্বাভাবিক কারণে আলোচনা আমরা এখন করছি এই বিষয় নিয়ে। 25 লক্ষ মেট্রিক টন আপনার চাহিদা পেঁয়াজের, কিন্তু আমরা উৎপাদন করছি প্রায় কিন্তু 30 লক্ষ মেট্রিক টন, তারপরেও আপনার 6 থেকে 7 লক্ষ মেট্রিক টন আমদানি করতে হয়। তা এই জায়গার যে ব্যবস্থাপনাটা, যে কোন মৌসুমে পেঁয়াজ তাড়াতাড়ি ছেড়ে দেয় কৃষকরা, যেহেতু এটা পচনশীল দ্রব্য, এবং কোন সময় সংকট হতে পারে, আগের থেকে যে ফোরকাস্টিং যে করাটা, সেই জায়গাটায় কিন্তু আমাদের বিচ্যুতির জায়গা রয়েছে, এইটাতে জোর দেওয়া খুব প্রয়োজন। ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়, ধন্যবাদ ডক্টর শামীম রেজা, ধন্যবাদ জনাব ইলিয়াস খান, আপনার তিনজনকে। প্রিয় দর্শক, আজকের আলোচনা, আজকের এই সময় আনোয়ার ইস্পাত এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান, খবরের আপডেট আপনারা জেনে নিন। আর মাস্ক পরা ছাড়বেন না, সবাই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। স্বাস্থ্য সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ, নিজের জন্য, পরিবারের সদস্যদের জন্য এবং আশপাশের মানুষের জন্য, এবং তাতেই আমরা সামনের দিনের ঝুঁকিটা আরো অনেক কমিয়ে ফেলতে পারি, এই স্বস্তির সময়টিকে আরো বাড়িয়ে নিতে পারি। সবাই ভালো থাকবেন।